বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এটা কিন্তু এটা স্বপ্নই রয়ে গিয়েছে এবং আমাদের অনেকগুলো আন্দোলন হয়েছে এবং উদ্যান হলো। তারপরেও কি আমরা আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো কিনা সেটা এখন দেখার বিষয়। আমরা অপেক্ষা করছি এবং আমরা যদি সবাই চাই তাহলে হয়তো হবে। আমাদের এখানে একটা বিভাজন করা দরকার। আমরা অবশ্যই মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার, মানুষের সম্মতির শাসন প্রতিষ্ঠা করা দরকার। এটা হয় নির্বাচনের মাধ্যমে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। কিন্তু নির্বাচনই গণতন্ত্র নয়। গণতন্ত্রের উত্তরণ হলো একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা, একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা। এবং সেটা যদি হতে হয় তাহলে ইটস মোর দ্যান ইলেকশন। ইলেকশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাত্রাটা শুরু হয়। কিন্তু সেই মঞ্জুলে মকসুদে পৌঁছতে হলে আমাদের অনেকগুলো সংস্কার, অনেকগুলো পরিবর্তন করা দরকার, যাতে আমরা একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে পারি। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসাবে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে কি কি বাধা। আমরা প্রথমেই দেখেছি যে একটা বড় বাধা হলো আমাদের নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন নয়। আমি আরো শক্ত ভাষা ব্যবহার করতে পারতাম, দুর্বৃত্তায়িত শব্দ ব্যবহার করতে পারতাম, দুর্বৃত্তায়িত নাই বললাম। আমাদের নির্বাচনী অঙ্গনটা অস্বচ্ছ। এই নির্বাচনী অঙ্গনকে আমাদেরকে স্বচ্ছ করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আমাদের রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন এবং রাজনৈতিক চরম দুর্বৃত্তায়ন, এটা যদি আমরা দূরীভূত করতে না পারি তাহলে কিন্তু আমাদের পরিশ্রম হবে আবার। আমাদের এই রাজনৈতিক ক্ষেত্রে এবং নির্বাচনী ক্ষেত্রে আমাদের সৎ, যোগ্য, ভালো মানুষদেরকে, যারা মানুষের কল্যাণে কাজ করে, নিজেদের কল্যাণে নয়, সেই রকম ব্যক্তিকে আনতে হবে। এবং এই ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে টাকার খেলা। যে কালো টাকা অনেক ক্ষেত্রে, যে এই টাকার প্রভাবের ফলে আমরা উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় সেরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। এই টাকার প্রভাব দূরীভূত করতে হবে। এই জন্য কতগুলো সংস্কার দরকার। এবং এই জন্য যেমন আমাদের হলফনামার বিধান, আমাদের প্রচেষ্টায়, সুজনের প্রচেষ্টায় হলফনামা বিধান যে বাধ্যতামূলক হয়েছে, হলফনামা দেওয়ার, হলফনামার মাধ্যমে তথ্য দেওয়ার, এই তথ্যগুলো আরো তথ্য দেওয়া দরকার, এটাকে যুগোযুগি করা দরকার। এইবার আমরা প্রস্তাব করেছি। এবং হলফনামার তথ্যগুলো যাচাই বাছাই করা দরকার। এবং শুধু তাই নয়, এই যে শুধু হলফনামার তথ্যই নয়, যে নির্বাচনী ব্যয়, আপনারা সবাই জানেন যে নির্বাচনী ব্যয়ের হিসাব যে দেওয়া হয়, আমি জানি না কেউ সত্য কথা বলে কিনা, কিন্তু এই হিসাবটা কিন্তু নির্বাচনী ব্যয় যে হিসাব দেওয়া হয়, এগুলো যাচাই বাছাই করা দরকার। তাহলে আমরা বহুলাংশে আমরা নির্বাচনী অঙ্গনকে এবং রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে পারবো এবং দুর্বৃত্তদেরকে আমাদের যে যারা সাজাপ্রাপ্ত আসামি, তারা সাজাপ্রাপ্ত আসামি নয়, সাজাপ্রাপ্ত যারা ক্রিমিনাল, তাদেরকে নির্বাচনী অঙ্গন থেকে দূরে রাখা ইত্যাদি ইত্যাদি করলে আমরা নির্বাচনী অঙ্গনটাকে কিছুটা পরিচ্ছন্ন করার, রাজনৈতিক অঙ্গনটাকে পরিচ্ছন্ন করার পথটা সুগম করতে পারতাম। এবং টাকার খেলাটা আমরা বন্ধ করার ব্যাপারে, মনোনয়ন বাণিজ্য ইত্যাদি বন্ধ করার ব্যাপারে হয়তো এবং এই জন্য শুধু তাই এটা করলেই হবে না, এসব সংস্কার করলেই হবে না, কতগুলো আইনি সংস্কার, কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করলে হবে না, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করতে হবে। এর বাইরে, এই তিনটা জিনিসের বাইরে আমাদের নাগরিক সমাজের ভূমিকা পালন করতে হবে, আমাদের গণমাধ্যমের ভূমিকা পালন করতে হবে। তারা যদি অতটা প্রহরী ভূমিকা পালন করে তাহলে কিন্তু আমাদের সেই সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হতে পারে। আর সবচেয়ে বড় অংশীদার হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি স্বাধীন হয়, নির্বাচন কমিশন যদি যে দল নিরপেক্ষভাবে কাজ করে এবং মানুষের কল্যাণে কাজ করে, কোনো ব্যক্তির কিংবা কোনো দলের কল্যাণে কাজ না করে, তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হতে পারে। তো এই জন্য কতগুলো সংস্কার দরকার, সেগুলো হলো প্রাতিষ্ঠানিক সংস্কার, যে নাগরিক সমাজকে সংগঠিত দিতে হবে এবং আমাদেরকে বন্ধ করার জন্য আমার বাড়ি আক্রমণ হয়েছে ইত্যাদি আপনারা জানেন। এগুলো থেকে মুক্ত করে আমাদেরকে, যাতে আমরা নাগরিক সমাজরা ভূমিকা পালন করতে পারে, গণমাধ্যম যাতে স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারে, সেই সুযোগ করে দিতে হবে। এর বাইরে কতগুলো কাঠামোগত সংস্কার প্রয়োজন। যেমন একটা আমাদের
দুর্ভাগ্যবশত অনেক দেশে কিন্তু সেই নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়, আমাদের দেশে এটা হয় না। আমরা, আপনারা হয়তো কেউ কেউ জানেন, আমি আদালতে গিয়েছি, আই ওয়াজ দ্য লিড পিটিশনার এই 13 অ্যামেন্ডমেন্টে এবং 15 অ্যামেন্ডমেন্টের যে দুটো রায় হয়েছে সেই ব্যাপারে আই ওয়াজ দ্য লিড পিটিশনার। আই এম প্রাউড টু হ্যাভ প্লেড দ্যাট রোল। এবং আমাদের নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার পথসগম হয়েছে। এটা একটা কাঠামোগত সংস্কার এবং এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একটা ওই যে এটা কি বলবো, আমরা একটা বিস্ফোরণ আলটিমেটলি কিন্তু আমাদের এটা দূরীভূত করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, আস্থা স্থাপন করতে হবে, আমাদের দলীয় সরকারের নির্বাচন করার সুষ্ঠু নির্বাচনের পথ নিশ্চিত করতে হবে। এই জন্য সময় লাগবে, কিন্তু এখন যে সাময়িকভাবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের দরকার। আর সবচেয়ে বড় দরকার আমাদের কতগুলো কাঠামোগত সংস্কার। আমাদের কাঠামোগত সংস্কার কি দরকার? যেমন যে আমরা যদি তাকাই, পিছনের দিকে তাকাই, একটু ইতিহাসের দিকে তাকাই, শেখ হাসিনা কিন্তু উদ্দীপনে ক্ষমতা আসে না। শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে এই যে গণভবনে কিংবা সংসদে প্রবেশ করে না। শেখ হাসিনা কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে এসেছে, যদিও নির্বাচনটা নিয়ে কিছু কিছু প্রশ্ন আছে, কিন্তু শেখ হাসিনা একটা স্বৈরাচারে পরিণত হয়েছে। কিভাবে পরিণত হয়েছে? শেখ হাসিনা কতগুলো নতুন আবিষ্কার হয়েছে? না, সে পুরানো পথেই কিন্তু সব শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। অতীতে যেমন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তারপর সংসদ নেতা ছিলেন, একই সাথে দলীয় প্রধান। শেখ হাসিনা তাই করেছে, তার কিছু ভিন্ন কিছু করেছে, ভিন্ন কিছু করে নাই। কিন্তু এটাতে সমস্যা হলো কি, মনে আছে আপনাদের 2008 সালে কিন্তু যে শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে যুগান্তকারী একটা যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল, যে দিন বদলের সনদ, সবকিছু বদলে ফেলবে, রাতকে দিন করবে, কিন্তু দুর্ভাগ্যবশত তার উল্টো হয়েছে। এটা হলো না কেন? এটা হলো না হলে প্রধানমন্ত্রীর এরকম একচ্ছত্র ক্ষমতা। যদি একজন ভিন্ন ব্যক্তি, আমরা জানি না হয়তো হতো কিনা, একজন ভিন্ন ব্যক্তি যদি দলীয় প্রধান হতেন, তাহলে হয়তো বা নির্বাচন ইশতেহার কার ছিল? নির্বাচন ইশতেহার ছিল আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের দায় ছিল এই দেশের জনগণের কাছে। আওয়ামী লীগ ওই নির্বাচন ইশতেহার ভিত্তিতে তারা নির্বাচন করেছে, ক্ষমতা এসছে, যাতে নির্বাচন ইশতেহারটা বাস্তবায়ন করবে, এটাই আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তখন আওয়ামী লীগ দল হিসাবে তখন প্রধানমন্ত্রীকে কাঠগড়া দাঁড়ানোর তাদের দায়িত্ব ছিল না? যে আমরা অঙ্গীকার করেছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা মানুষ আমাদের এই নির্বাচন ইশতেহার ভিত্তিতে আপনাকে প্রধানমন্ত্রী করেছে, ক্ষমতায় বসিয়েছে, আপনি কর্তব্য করেছেন। কিন্তু কেউ কি করেছে? এটা সম্ভব না, কারণ তিনি সর্বসর্বা, তিনি দলেরও প্রধান, সরকারেরও প্রধান, সংসদেরও প্রধান। এই সংস্কারটা যদি করতে না পারি, তাহলে আবারও সেই পুনরাবৃত্তি হতে পারবে। আরেকটা হলো ধরেন কতগুলো প্রতিষ্ঠান আমাদেরকে বারবার বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো পরিবর্তন আনেন তাহলে কিন্তু আমাদের হাত পা বেঁধে দেবেন। তাদের হাত পা যাওয়ারই কথা নয়। নির্বাচন কমিশনের কথা ধরেন, এটা তো কোনো এই যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের অংশ নয়। এটাকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। কিন্তু কারা নিয়োগ দিয়েছে? নির্বাহী দেওয়ার ফলে তারা নিজেদের ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছে। আমরা বহু কষ্ট করে এবারে একটা ঐক্যমত্যে পৌঁছেছি। ভবিষ্যতে নির্বাচন কমিশন নিয়োগ হবে একটা ওই যে ইয়ের মাধ্যমে, একটা সার্চ কমিটির মাধ্যমে, যে সার্চ কমিটির গঠনটা সংবিধানে থাকবে, যাতে আইন করে এটা আইনের মাধ্যমে পরিবর্তন করে কনস্টিটিউশন কমিশন, ওই যে সেই ধরনের আর কি, ওই ব্যাপারে আমাদের একটা ঐক্যমত্য হয়েছে। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা? এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের কোনো প্রয়োজন আছে এই যে দলীয় ব্যক্তিদেরকে ওখানে বসানোর? কিন্তু আমরা এই ব্যাপারে ঐক্যমত্য বুঝতে পারিনি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের সেই যে দুর্নীতি দমন কমিশন, তারপরে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ইত্যাদি, এইসবগুলো এমন ভাবে গঠিত হওয়া দরকার যাতে নিরপেক্ষ ব্যক্তিরা, যাতে সঠিক ব্যক্তিরা, যোগ্য ব্যক্তিরা সেখানে বসে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা করতে পারি না। এই সংস্কারগুলো
আপনারা আশা করি অনুধাবন করতে পারছেন, এই সংস্কারগুলো যদি হতো তাহলে কিন্তু একটা জবাবদিহিতা সৃষ্টি হতো। তাহলে কিন্তু ওই যে প্রিন্সিপালস অফ সেপারেশন অফ পাওয়ার্স, ক্ষমতার যে ভারসাম্য, পৃথিবীকরণ, এগুলো নিশ্চিত হতো। তারপরে আমাদের ওই যে প্রধান বিচারপতি নিয়োগ অতীতে কেমন হয়েছে, আমরা বলেছিলাম যিনি জ্যেষ্ঠ হবেন তিনি প্রধান বিচারপতি হবেন, যাতে কোনো রকম ম্যানিপুলেশন না হয়। সে ব্যাপারে আমরা ঐক্যমতে বুঝতে পারি নাই পুরোপুরি, ডিসেন্ট দিয়ে ওই যে আমরা ওগুলো অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে আমাদের এই যে প্রধানমন্ত্রী, আমাদের একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার, প্রধানমন্ত্রী শাসিত সরকার, যে আমাদের এই যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার নয়। তার ফলে কি হয়েছে, অতীতে ছিল তাই হয়েছে, তাই এই যে সেভাবেই শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে। তো এই যে প্রধানমন্ত্রী শাসিত, প্রধানমন্ত্রী সর্বসর্বা, মনে আছে 2008 সালের নির্বাচনে কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল মন্ত্রী পরিষদে? আমাদের একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, মনে আছে আপনাদের কারো? সাহরা খাতুন। তারপর এরকম আরো এই মন্ত্রিসভাকে বলা হয়তো কি কচিকাচার মন্ত্রিসভা। এটা হলো ওই প্রধানমন্ত্রীর কি বলে যে অসীম ক্ষমতা, প্রধানমন্ত্রী যা ইচ্ছা তা করতে পারে। তো আমরা যেটা করার চেষ্টা করেছি, এবং এগেইন ডিসেন্ট সহ, যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর সর্বোচ্চ, এবং ওকে ওকে তো এইরকম আমরা কতগুলো সংস্কার করার চেষ্টা করছি। এখন যেভাবে উত্থাপন করা হয়েছে এটা অনেক রকম কনফিউশন সৃষ্টি করে। এখন একদিন আরো বিস্তৃত আলোচনা করবো। তো আমি যেটা মোদ্দা কথা, এরকম অনেকগুলো সংস্কার, 48টা সংস্কার সংবিধান সংক্রান্ত, আরো অন্যান্য সংস্কার আছে। তো এই 48টা সংস্কার যে আমাদের যে গণভোট হবে, গণভোটের ওই যে চারটা আমাদের আছে, গণভোটের জন্য 4টা কি বলে প্যাকেজ, কিন্তু আসলে একটা প্যাকেজ। এই 4টা প্যাকেজের একটা প্যাকেজ। আপনি সংস্কারের পক্ষে না বিপক্ষে? আপনি যদি সংস্কারের পক্ষে হন তাহলে আপনি হা ভোট দেবেন, আর সংস্কারের পক্ষে যদি না হন আপনি না ভোট দেবেন। তারপর সিদ্ধান্ত নিতে হবে আপনারা পরিবর্তন চান নাকি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরতান্ত্রিক পদ্ধতিটা রয়ে গিয়েছে। এটা যদি পরিবর্তন না হয়, আবারও আরেকজন সেই পথ ধরে আবারও সেই আসনে বসে সেই কাজে করতে পারে। সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আমাকে সবাই স্মরণ করে দিয়েছে, আমি আপনাদের সাথে একটু তথ্য একটু শেয়ার করতে চাই। গভর্নর মহোদয়ের সকাল থেকে আমাদের এই যে গুড ওল্ড ডেজে আমাদের 2008 সালে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, রাজশাহী, খুলনা, তারপরে বরিশাল, সিলেট। আর 2013 সালে একই প্রতিষ্ঠানের নির্বাচন হয়েছে। এবং সেখানে দেখেন আমাদের যারা নির্বাচিত মেয়র ছিলেন তাদের কি হয়েছে। আমি বলতেছি বরিশালের মেয়রের, নির্বাচিত মেয়রের তার আয় বেড়েছে, তার এবং তার পরিবারের আয় বেড়েছে 5,917%। তারপরে আমাদের ইয়েতে রাজশাহীতে বেড়েছে নির্বাচিত মেয়র এবং তার নির্ভরশীলদের আয় বেড়েছে 2,308%। এই 5 বছরে 2008 আর 2013-তে। তারপরে আমাদের খুলনা বেড়েছে 14,614%। সিলেটে কম বেড়েছে, সিলেটে এর কারণ হলো তথ্যটা সঠিক ছিল না, সিলেটের বেড়েছে 608%। তো তার মানে আপনারা ব্যবসায়ী মানুষ, আমাদের নির্বাচনটা ব্যবসায়ী পরিণত হয়েছে। এখন নির্বাচনের ব্যবসায়ীকরণ হয়েছে, ব্যবসায়ী নির্বাচন আপনি যদি হয়েছে। এটা যদি পরিবর্তন না হয় তাহলে আমি শেষ কথা বলে শেষ করছি, তাহলে কিন্তু আমাদের আরো ওই যে পরিশ্রম হবে। আজকে কি করণীয়? আজকে করণীয় হলো আমাদের পথের বাধাগুলো, আমাদের রাজনীতিটা বলে গিয়েছেন পথের বাধা সরিয়ে দেন। বাংলাদেশের অনুসারে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাংলাদেশে যখন বিদেশে যায় তারা সফল হয়। আমিও গ্রামে হাল চাষ করে বড় হয়েছি, আমিও নেশায় কাজ করার সুযোগ হয়েছে, আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার সুযোগ হয়েছে আমেরিকাতে। এখন
তো এই পথের বাধা সরিয়ে দিলে মানুষ এগিয়ে যাবে, এবং একই সাথে পথের বাধা সরানোর অংশ হবে দুর্নীতি 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 দুর্বৃত্তায়নে যদি অবসান না করতে পারেন তাহলে তাহলে আবারও পর্যাশ্রম হবে। আরেকটা যে জিনিস, শিক্ষা। আমাদের আজকে যে শিক্ষার যে অবস্থা, আমাদের এখন বিশ্ববিদ্যালয়গুলো কি আমরা লাঠিয়াল বানাই, এবং আমাদের আরটি অনুযায়ী কিন্তু কোন নিবন্ধিত দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকতে পারবে না। এখন কি হচ্ছে এই আমাদের বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে? আরেকটা হলো যে মনোনয়ন, আমরা অনেকগুলো সংস্কারের প্রস্তাব করেছিলাম, রাজনৈতিক দলের সংস্কার, যে মনোনয়নটা হওয়ার কথা ছিল, এখন আরপি অনুযায়ী মনোনয়ন হওয়ার কথা ছিল। আমরা 2008 সালে প্রস্তাব করেছিলাম যে তৃণমূলের নেতা কর্মীরা একটা প্যানেল তৈরি করবে, প্যানেল থেকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেবে। কিন্তু ওটাকে ওয়াটার ডাউন করে তারা করেছে রাজনীতিবিদরা, ওই প্যানেলটা বিবেচনায় নিয়ে আপনারা যাকে ইচ্ছা দিতে পারে, কিন্তু প্যানেল তৈরি করা কিন্তু বাধ্যতামূলক তৃণমূলের নেতাদের। আজকে এটা হচ্ছে, আমি সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে ওই যে নজরুলের একটা কবিতা দিয়ে শেষ করতে চাই, বাঙালি তুমি ক্ষুদ্র নও, তুমি তুচ্ছ নও, একবার জেগে উঠো, তুমিও বিশ্ববিজয়ী হইতে পারো। আপনারা অনেকে তা প্রমাণ করেছেন, আরো অনেকে প্রমাণ করা সম্ভব, আমরা যদি সেই সহায়ক পরিবেশ সৃষ্টি করি। অনেক ধন্যবাদ।